অর্থনীতি কেবল কিছু গাণিতিক সংখ্যা, সূচক কিংবা হিসাব নিকাশ নয়, অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। অর্থনীতির কঠিন আলাপকে সহজভাবে বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজ যা থাকছে। ব্যবসা সহজীকরণে বাজেটে একাধিক উদ্যোগ, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ মদ ব্যবসায়ীদের। নির্দিষ্ট গ্রুপের মধ্যে আটকে আছে বাজেটের নবায়নযোগ্য জ্বালানির সুবিধা, বিএসআরই এর অভিযোগ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১% আর্থিক ঝুঁকিতে, অর্থ বিভাগের মূল্যায়ন। এছাড়া থাকছে বাণিজ্যের আরও নানা বিশ্লেষণ। আমাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জনাব ইমরান হাসান। স্বাগত জানাচ্ছি। আপনার কাছে ফিরছি, তবে তার আগে একটা প্রতিবেদন দেখে আসি। দীর্ঘদিন ধরেই লাইসেন্স, কোম্পানি নিবন্ধন, বিনিয়োগ অনুমোদন থেকে শুরু করে অর্থায়নের নানা ধাপে উদ্যোক্তারা ভোগান্তির শিকার হয়ে আসছেন। এবারে সেই দুর্ভোগ লাঘবে ব্যবসায়ী সহজীকরণের উদ্যোগে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন সরকার, যা বাস্তবায়িত হলে দেশে বিনিয়োগের পরিবেশে উন্নতি ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যবসা বাণিজ্য গতিশীল করতে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। লক্ষ্য দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ভোগান্তি দূর করা। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী সিঙ্গেল উইন্ডো ব্যবস্থার মাধ্যমে লাইসেন্সিং প্রক্রিয়া সর্বোচ্চ ৭ দিনের মধ্যে সম্পূর্ণ করা, কোম্পানি নিবন্ধন ৪৮ দিনের মধ্যে শেষ করা সহ বিনিয়োগকারীদের জন্য প্লাগ অ্যান্ড প্লে সুবিধা আরও গতিশীল করবে সরকার। নতুন যারা, তাদের জন্য তো স্টার্ট আপ ফান্ড এটা একটা অনেক উৎসাহ দেবে নতুনদেরকে। আর যারা বর্তমানে ব্যবসায় আছে, তারা উৎপাদন বা আমদানি যে খাতেই থাক না কেন, তাদের উৎস কর থেকে শুরু করে বিভিন্ন রকমের শুল্ক এবং ভ্যাট শুল্ক রেয়াত সুবিধা দেওয়া হয়েছে। এটা এই বাজেটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সবার জন্য উন্নয়ন শব্দটা বসিয়ে দিয়ে এটা যদি কার্যকরী করা যায়, তাহলে প্রকারান্তে কিন্তু আপনার ওই অনুন্নত জায়গায় উন্নয়নের কর্মসূচিকেই বোঝায়। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের ভিসা আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তি, ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে অগ্রিম করের ক্রেডিট সহজ করা এবং এইও পদ্ধতিতে গ্রিন চ্যানেলে দ্রুত পণ্য খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ই-লোন চালুর মাধ্যমে ১ বছর মেয়াদে সর্বোচ্চ ৫০,০০০ টাকা ঋণ এবং এসএমই ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজ করা, দীর্ঘমেয়াদী অর্থায়নে বন্ড, সূচক ও অবকাঠামো তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। এসএমই খাতটা কি করে উদার করা যায়, এসএমই খাতকে কিভাবে প্রান্তিক ব্যবসায়ীর দোরগোড়ায় নিয়ে যাওয়া যায় এবং ঋণগুলো সহজীকরণ করা যায় এবং স্বল্প সুদে ১৫-১৬% সুদ নিয়ে প্রান্তিক ব্যবসায়ীরা কিন্তু টিকে থাকতে পারবে না। সেখানে যদি সুদটা কমিয়ে এনে ৯%, ৮%-এর মধ্যে বা সর্বোচ্চ 10%-এর মধ্যেও যদি এসএমই খাত থেকে আমাদের প্রান্তিক ব্যবসায়ীরা লোন পায়, তাহলে তারা কিন্তু ঘুরে দাঁড়াবে। বিশ্লেষকদের মতে উদ্যোগগুলোর প্রকৃত সুফল নির্ভর করবে ঘোষণাগুলো দ্রুত ও কার্যকর বাস্তবায়নের উপর। স্বপ্না স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা। জি, একটা প্রতিবেদন দেখছিলাম। আসলে বেশ কিছু উদ্যোগ সরকার এর মধ্যে ঘোষণা করেছে। বলা হচ্ছে যে ৪৮ ঘন্টার মধ্যে কোম্পানির নিবন্ধন সরকার সম্পূর্ণ করবে, এবার বাজেট ঘোষণায় ছিল। এবং একই সাথে ছিল যে ৭ দিনের মধ্যে সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে লাইসেন্সিং প্রক্রিয়া সরকার সম্পন্ন করতে চায়। বলা হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীদের ভিসা প্রক্রিয়া ১০ দিনের মধ্যে সম্পাদন করবেন। এই যে একেবারে সহজ করার সরকারি সিদ্ধান্ত, এটি তো ইতিবাচকভাবেই দেখছেন নাকি? যে আমি এই সরকারের উদ্দেশ্যে আমরা অনেক ইতিবাচক বলে মনে করছি এবং আমাদের পরামর্শই ছিল যে ব্যবসা কী করে যত সহজীকরণ করা যায়, তাহলে ব্যবসায়িক খরচটা কমে গেলে সরকারের ট্যাক্স আহরণটা আরও বাড়বে। এখানে একটা কথা বলা জরুরি দরকার, সেটা হচ্ছে এই যে আমাকে ৭ দিনের মধ্যে যে আমাকে প্রবলেমগুলো সলভ করে দেবে, লাইসেন্স প্রদান করবে, সেই লাইসেন্স গ্রহণকালে যেই ক্রাইটেরিয়া প্রদান করা হয় সেটা কোনো ব্যবসায়ীর পক্ষে প্রদান করা সম্ভব না। ওইখানেই মূল প্রবলেমটা। আপনাকে লাইসেন্স প্রদান করতে হলে যেই পরিমাণ রিকোয়ার থাকে, যেমন একটা এক্সাম্পল দিই, আপনি একটা নতুন ফ্রেশার, আপনাকে বলা হচ্ছে অভিজ্ঞতা ছাড়া চাকরি দেওয়া হবে না, তাহলে আপনি অভিজ্ঞতাটা কোথায় পাবেন? ঠিক ওই রকম সরকারের দুষ্ট আমলাতন্ত্র
তারা সবসময় যে কোনো লাইসেন্সিংয়ের জন্য একটা বিশাল ফর্দ দিয়ে দেয়। এই ফর্দ ফুলফিল করা কোনো সাধারণ ব্যবসায়ীর পক্ষে সম্ভব না, আর ওই জন্যই তখন ম্যানেজ করতে হয়। 7 দিনও দিলে ঠিক, কিন্তু ওই খরচটা কি কমবে কিনা এটা একটা কথা। আর 48 ঘন্টার মধ্যে যে কথা বলেছে, মূল কথা হচ্ছে জবাবদিহিতা যদি থাকে, কেন হলো না, কী কারণে হলো না, সেই জবাবদিহিতা যদি এনশিওর করা হয় তাহলেই কিন্তু ব্যবসা সহজীকরণ হবে বলে আমরা বিশ্বাস করি। জি, একইভাবে বলা হচ্ছে যে ই লোনের মাধ্যমে মানে ই লোন চালু করা হবে, যেখানে 12 মাসের মেয়াদে 50,000 টাকা পর্যন্ত যারা ক্ষুদ্র ব্যবসা করতে চায় তাদেরকে লোন দেওয়া হবে। বলা হচ্ছে এসএমই উদ্যোক্তাদের জন্য লোন দেওয়া হবে খুবই সহজ শর্তে। বিষয়গুলো ভালো, আবার একই কথা বলছেন যে আমলাতান্ত্রিক যে জটিলতা থাকে এইসব ক্ষেত্রে সেগুলো নিয়ে প্রশ্ন করছেন। আপনি বলছিলেন যে 48 ঘন্টার মধ্যে লাইসেন্স বা 7 দিনের মধ্যে লাইসেন্স দেওয়া হবে, যেই বিষয়টি বলেছে নানা ধাপে নানা ধরনের কাগজপত্র দেখাতে হয়। আপনারা এর ভুক্তভোগী, কারণ আপনারা বলছেন রেস্তোরাঁ ব্যবসা করতে বিভিন্ন ধরনের কাগজ দিতে হয়। রেস্তোরাঁ ব্যবসা করতে কয় ধরনের লাইসেন্স লাগে? আমি একটা এক্সাম্পল দিই। ডিসি নিবন্ধন আছে, ডিসি লাইসেন্স আছে। এই ডিসি লাইসেন্সের ক্ষেত্রে আমাকে 8টা পেপারস দিতে হয়। এর মধ্যে একটা পেপারস হচ্ছে আমি ল্যান্ডলর্ডের বাড়ির নকশা দিতে হবে আমাকে। তো কোনো ল্যান্ডলর্ডই তার বাড়ির নকশা, বাড়ির দলিল এগুলো কখনোই দিবে না। তারপরে ধরেন ফায়ার যে লাইসেন্স, সেই লাইসেন্স প্রক্রিয়া এত ত্রুটিপূর্ণ, এত ঝুঁকিপূর্ণ, মানে লাইসেন্স দিচ্ছেই না। সেই লাইসেন্সটা কীভাবে আমরা পাবো তাহলে? সেই লাইসেন্স ছাড়া তো আপনি আমাকে মেইন লাইসেন্স দিবেন না। বিষয়টা হচ্ছে যে 8টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেই 8টা ক্রাইটেরিয়া আমি হয়তো 1টা-2টা আপনাকে ফুলফিল করতে পারি। এখন আমি ডিসি লাইসেন্স নিব, আমি আবার বাণিজ্যিক ট্রেড লাইসেন্স নিব, আমি পরিবেশের লাইসেন্স নিব, আমি আপনার ফায়ারের লাইসেন্স নিব, বিএসটি এর লাইসেন্স নিব, আমি লাইসেন্সের তো শেষ নাই। এর মধ্যে আরেকটা উৎপাদ হচ্ছে সিটি কর্পোরেশন এলাকাগুলোতে স্যানিটারি ইন্সপেক্টরদের দৌরাত্ম্য। এটা একটা চাঁদাবাজির চাঁদাবাজির একটা সর্বগ্রাসী একটা পরিকল্পনা ছিল সবসময় আমলাতন্ত্রে। সেখান থেকে ভেঙে চুরে কীভাবে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায়। আমার কথা হচ্ছে আপনি একদিনে এই দেশটাকে সিঙ্গাপুর বানাইতে পারবেন না। এখন আপনি সিঙ্গাপুরের আদলে আপনি আমাকে রেস্তোরাঁ চালাতে বলবেন, আপনি ওয়াশার পানিতে দুর্গন্ধ, ওয়াশার পানিতে ব্যাকটেরিয়া। এখন আমি ওয়াশার পানি রিফাইন করে তারপর আমাকে ইউজ করতে, এই যে আমার যে কস্ট বেড়ে গেল, আমি ওয়াশার পানি বাণিজ্যিকভাবে পেমেন্ট করলাম কিন্তু আমি পেলাম দুর্গন্ধযুক্ত পানি। তো এই যে টোটাল একটার সাথে একটা রিলেটেড। এখন বিষয়টা হচ্ছে আমাদের আরেকটা বিষয়, অদক্ষ শ্রমিক নিয়ে বারবার বলেছি, এই বাজেটে অদক্ষ শ্রমিকের ব্যাপারে এখন পর্যন্ত কোনো বরাদ্দ আমরা দেখি নাই। জি, একই সাথে আপনি বলছিলেন যে এই যে লাইসেন্সিং এর বিষয়গুলো, এই লাইসেন্স জটিলতা যখন পড়ে তখন হচ্ছে আমাদের কিছুটা ম্যানেজ করতে হয়, অনেকে উপরি বা ঘুষও দিয়ে থাকেন। তো সরকার বলছে যে আমাদের বেতন বাড়িয়ে দিলে এই ঘুষ নেওয়া কমবে বা এই দুর্নীতি কমবে, এটি কি ঠিকঠাক? আই ডোন্ট বিলিভ দ্যাট। এর আগের সরকারও বেতন বাড়িয়েছে, আর যে বেতন কতটা বাড়াবে আমাদের দেশের, এটা সত্যি কথা। এটা কেউ এটা দেখছে না যে একটা সাধারণ মানুষ চলার জন্য কত টাকা দরকার আসলে। সেই টাকা কি আমাদের সরকারি কর্মকর্তারা বেতন পায়? সেটা পায় না। সেটা এনশিওর করার জন্য আমাদের যেই পরিমাণ রেভিনিউ দরকার, যেই পরিমাণ আপনার সরকারের টাকা দরকার, সেটা কিন্তু আমাদের সরকারের নাই, আমাদের দেশের নাই। এবং এটা হতে হলে সবার আগে আপনাকে সরকারি ব্যয় একটা কিন্তু বিশাল ব্যাপার। ভবনের পর ভবন, অট্টালিকার পর অট্টালিকা আপনার লাল কার্পেটে মুড়াই দেওয়া হয়েছে। এক একজনের যে খরচ, এই যে বিভিন্ন সচিবালয়ে গেলে মাথা নষ্ট হয়ে যায় খরচের বাহার দেখে। গাড়ির যে বিলাস, আমার ট্যাক্সের টাকায় এখন পর্যন্ত আপনি সাধারণ মানুষের ট্রান্সপোর্ট ঠিক করতে পারেন নাই। সাধারণ মানুষ কিভাবে ঝুঁকিপূর্ণ ট্রান্সপোর্ট ইউজ করছে, এবং রাস্তায় একটা চরম অবস্থাপনা। কিন্তু আপনার জন্য আপনি পাজারো, নিশান পেট্রোল থেকে শুরু করে এই যে গাড়ি বিলাস চলছে, যে কোনো দপ্তরে বলেন, আপনি বাহিনীগুলোর ক্ষেত্রে বলেন, যে কোনো বাহিনী, সেনাবাহিনী বলেন, আপনি পুলিশ বলেন, আপনি আনসার বলেন, প্রতিযোগিতা চলছে কে কত ব্যয় করতে পারবে বিলাসীর ক্ষেত্রে। সেই ব্যয় যদি কমানো যায়, সরকার ওই ব্যয়ের টাকা যদি রাষ্ট্রের সর্বোচ্চ যারা কর্মকর্তা আছে তাদেরকে যদি ভালো বেতন দেওয়া যায়, যে তারা সত্যি সত্যি ভালো সার্ভাইভ করতে পারবে, তাহলে কিন্তু আপনি অ্যাকশনে যেতে পারবেন। জি, একই সাথে আপনাদের ট্যাক্সেশন নিয়ে একটা বড় অভিযোগ থাকে। আমি দেখি যে বিভিন্ন প্রোগ্রামে আপনি এটা নিয়ে খুব সরব থাকেন। এইবার ব্যবসায়ীদের জন্য অনেক ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। সংক্ষেপের মন্তব্যটা শুনে একটা বিরতি নিব, সংক্ষেপে একটু বলবেন। দেখুন, যেভাবে এটা পলিটিক্যাল অনেক বক্তব্য থাকবে, দিন শেষে বোঝা যাবে যে কতটুকু ছাড় আমরা পেলাম, কতটুকু পেলাম না। আমাদের সেক্টরে যা ছিল তাই আছে। আমরা যেই প্রবলেমগুলো বারবার বলে আসছি, সেই প্রবলেমগুলো কিন্তু সরকার এখনও ওই ব্যাপারে কোনো বাজেটে আমরা কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ,
আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ভ্যাট বাড়াবো না, কিন্তু কিছু কিছু জায়গায় যে ফাঁকফোকর রয়েছে সেটা কিন্তু রয়ে গেছে। সেই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা বাজেটে কিন্তু আসে নাই। বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে কর ও শুল্ক সুবিধার ঘোষণা দেওয়া হলেও বাস্তবে সেই সুবিধাটি একটি নির্দিষ্ট গ্রুপের মধ্যে আটকে রাখা হয়েছে, এমন অভিযোগ করেছে বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন BSREA। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির দাবি, বর্তমানে SRO কাঠামো বহাল থাকলে 2030 সালে সৌর বিদ্যুতের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। তারা বলেন, শুল্ক ও কর সুবিধা মূলত নির্দিষ্ট কিছু রেসকো সৌর বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, অথচ দেশের নবায়নযোগ্য জ্বালানি বাজার বড় অংশ গড়ে উঠছে আমদানিকারক, পরিবেশক এবং ডিলার, EPC প্রতিষ্ঠান এবং লাখো আবাসিক, কৃষি ও বাণিজ্যিক গ্রাহকের অংশগ্রহণে। বর্তমান কাঠামো বহাল থাকলে নবায়নযোগ্য জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট হাজারো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসায়ী সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। জি, দেখছিলাম আসলে যেভাবে বলছিলেন যে নবায়নযোগ্য জ্বালানির সুযোগ সুবিধা কিছু গুটি কয়েক ব্যবসায়ীদের ক্ষেত্রে কর সুবিধা দেওয়া হয়েছে, বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে ছোট ছোট করে আমদানি করছে তারা সুযোগ সুবিধা পাবে না। এটি নিয়ে কোনো মন্তব্য আছে কিনা? জি, আপনাকে একটু পেছনে ফিরে যেতে চাই। আপনি দেখবেন যে এর আগের জোট সরকার এই বেসরকারি বিদ্যুৎ প্ল্যান্টের নামে নির্দিষ্ট কিছু মানুষকে সুযোগ সুবিধা দিয়েছে। এখন আমরা শুনছি ক্যাপাসিটি চার্জের নামে অনেক কিছু। তো নির্দিষ্ট গোষ্ঠীর কাছে গেলে কিন্তু একটা আনহেলদি কম্পিটিশন অলওয়েজ থাকবে। আমাদের সাধারণ মানুষ বেশি দাম দিয়ে কিনতে হবে, রিয়েল কম্পিটিশন থাকবে না। আপনার একটা এক্সাম্পল দেই, আপনার যখন চরম বিদ্যুৎ ক্রাইসিস হলো তখন কিন্তু সোলার বাধ্যতামূলক করে দিয়েছে, এখনও কিন্তু আছে। আপনি ঢাকা শহরে দেখেন তো কোন বাড়িতে সোলার চলছে? আমার মনে হয় 1% বাড়িতে সোলার চলছে না। এবং এখানে নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে ব্যবসা দেওয়ার জন্য এই সরকার এটা বাধ্যতামূলক করে দিয়েছিল। এই আমলাতন্ত্রই করেছে, সরকার তো উপায় নাই। সরকার যখন যে সরকারি থাকুক এই সিস্টেমের কাছে বন্দি থাকে। এই সিস্টেম যেভাবে তাদেরকে চালায় তারা সেইভাবেই চলে। সরকার যেহেতু সিস্টেম বানাবে এবং কার্যকর করবে সেই রকম সরকার এখন পর্যন্ত আমরা দেখছি না। কিন্তু এখন একটি ভালো বিষয় বলেছেন যে একটা নির্দিষ্ট কিছু, আমরা এর আগেও এই যে নবায়নযোগ্য জ্বালানি বা এই ধরনের ক্ষেত্রে দেখেছি যে কয়েকটি কোম্পানিকেই এই কাজ দেওয়া হতো। সেইভাবে যদি এখন দেওয়া হয় তাহলে কিন্তু দিন শেষে সেটার কোনো যা ছিল তাই হবে, এই দেশ ওইভাবেই চলবে। তো আমাদের কথা হচ্ছে যেহেতু এখন একটা সুযোগ হয়েছে, নতুন সরকার এসেছে, তারা ব্যবসায়ীদের কথা শুনছে এবং যতটা সম্ভব ইনস্ট্যান্ট তারা ডিসিশন নিতে পারছে। সুতরাং আমরা চাই যে এই নবায়নযোগ্য জ্বালানি যেহেতু ওপেন করে দেয় এবং সরকার যেটা 35 সাল পর্যন্ত রেয়াত দিবে বলেছে, 35 সাল পর্যন্ত কোনো ট্যাক্স নিবে না, ট্যাক্স হলিডে ঘোষণা করেছে। আমার মনে হয় এখানে একটা বিশাল পরিবর্তন আসবে। যেমন বাংলাদেশের বহু বড় বড় ছাদ আছে যে তারা নিজেদের প্রোডাকশনটা ঠিকমতো নিতে পারবে দিনের বেলায়, এবং সারপ্লাস প্রোডাকশন কিন্তু তারা বাইরে তারা ডেস্কোর মাধ্যমে হোক, পিডিবির মাধ্যমে হোক, আরবির মাধ্যমে হোক, তারা কিন্তু যাতে বিক্রি করতে পারে, তাহলে তার কি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। আরেকটা বিষয় হচ্ছে যে বিদ্যুৎ কি আসলেই গ্রাম পর্যায়ে চলে গেছে? গ্রাম পর্যায়ে যে লাইনের অব্যবস্থাপনা, আমার মনে হয় যদি এইটা সহজলভ্য করে দেওয়া হয়, ব্যাটারি যদি আমাদের দেশে প্রোডাকশন হয়, বিশাল একটা ব্যাটারি প্ল্যান্ট হয়, সেই ব্যাটারির মাধ্যমে যদি দিনের বেলা আমরা রোদের মাধ্যমে যে আমরা সোলারের মাধ্যমে যদি বিদ্যুৎটা প্রিজার্ভ করে রাখি, তাহলে ছোট ছোট বাড়িঘর যারা আছে তারা কিন্তু বিদ্যুৎ বিল থেকে বেঁচেও যাবে এবং এই বিশাল একটা সরকারি সাশ্রয় হবে, কারণ সরকার অনেক ক্ষেত্রে ভর্তুকি দিয়ে বিদ্যুৎ আমাদের জনগণের মাঝে দিতে হয়। কিন্তু এই অভিযোগটা কতটুকু সত্য যেটা আজকে তারা ব্রিফ করলো, যেখানে সরকার বলছে প্রান্তিক পর্যায়ে তারা ব্যবসা বাণিজ্যে উন্নতি করবে, এই জন্য বেশ কিছু উদ্যোগও তারা প্ল্যানও বলেছে, একেবারে সৃজনশীল অর্থনীতির মতো একটা ঘোষণা আসলো এবং বলছে এটা ধাপে ধাপে খুবই প্রান্তিক পর্যায়ে চলে যাবে। সেখানে তো সরকার চাচ্ছে এই সুযোগটা, করের সুবিধাটা নিম্ন পর্যায়ে আসুক, উচ্চ পর্যায়ে না থাকুক। এই যে চাওয়াটা, এই যে অর্থমন্ত্রীর বলাটা, এটি কি আসলে শুধু বলার জন্যই বলা? দেখুন, অর্থমন্ত্রী মহোদয় তো সমস্ত কিছু ডিটেলস উনি করবেন না, উনি একটা ডিসিশন নেবেন যে সুযোগ, উনি ডিসিশন ভালো নিয়েছেন, কিন্তু ওনার কাছে যারা প্ল্যান করে নিয়ে যায় বিভিন্ন যার সেক্টর থেকে, সেই সেক্টরের লোকজন যদি অসৎ উদ্দেশ্যে যদি তারা
এই প্ল্যানিংটা করে, তাহলে সরকারের অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না। সেই জন্য আমরা বলেছি আগে যে কোনো সরকার যখন কোনো গোষ্ঠী আঙ্গুল তুলতো কিন্তু এটা ওভারলুক করা হতো। আমাদের আজকে যেমন এই যে আজকে ওনারা অবজারভেশন দিয়েছে যে এখানে নির্দিষ্ট গোষ্ঠীকে ব্যবসা দেওয়ার জন্যই পরিকল্পনা করা হয়েছে, এইটা যদি সরকার তড়িৎ গতিতে ডিটেলসটা যদি ওনারা এটার একটু ডিটেলসটা যদি ওনারা চেক করে আসলে কি হয়েছে, সেখান থেকে যদি নতুন করে আবার অ্যামেন্ডমেন্ট দেয়, না এটা সবার জন্য উন্মুক্ত করা হলো, ওইখানেই মূল প্রবলেম থাকবে। আমরা যেমন কথা বলছি সরকারকে সহযোগিতা করতে চাচ্ছি, কোথায় এমবার্গো আছে, কোথায় প্রবলেম আছে, সেগুলো যদি সরকার সত্যি প্রবলেম সলভ করতে চায় তাহলে কিন্তু অবশ্যই সরকারকে তড়িৎ গতিতে ওই প্রবলেমগুলো সলভ করতে হবে। এর আগের পার্টে আমরা ট্যাক্সেশনের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করে আপনাকে শুনতে পারিনি, বিরতিতে যেতে হয়েছে। সেটি নিয়ে আপনার মন্তব্যটা শেষ করবেন কিনা, যে অনেক সময় আমরা দেখি যে আপনাদের অভিযোগ থাকে যে নানা ধরনের সুযোগ সুবিধা এবারও দেওয়া হয়েছে কিন্তু ট্যাক্সেশনের ক্ষেত্রে নানা ধরনের হেনস্থার শিকার আপনারা হন। দেখুন, আমরা আবারও বলি যে প্রান্তিক যে বিশাল জনগোষ্ঠী আছে এর 85% আমার ধারণা তারা ভ্যাট ট্যাক্সের আওতায় আসে নাই। আমরা বারবার বলেছি তাদেরকে আওতায় নিয়ে আসা হোক এবং এটা সহজভাবে ট্যাক্স ভ্যাটটা আদায় করা হোক। এখনও কিন্তু সুনির্দিষ্ট কোনো বাড়ানো হয় নাই, কিন্তু যেই প্রক্রিয়ায় ট্যাক্স আদায় করা হতো শুনেছি প্যাকেজ ভ্যাট দিবে, প্যাকেজ আপনার ট্যাক্স দিবে, সেটা আমরা এখনও দেখতে পাইনি। আমরা 2-3 দিনের মধ্যে আমাদের টোটাল বাজেট অ্যানালাইসিস করে আমরা একটু এক্সপার্টের কাছে যাব, গিয়ে দেখে তারপর আমাদের অবজারভেশনটা পুরোপুরি আমরা বলবো। আমরা চাই সরকার সহজীকরণ করুক, যেটা সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই সহজীকরণ করলে সরকারের যে 6,95,000 বা 7 লাখ কোটি টাকার যে বাজেট আছে সেই বাজেট কিন্তু সরকার লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে। জি, একই সাথে আমরা এই বাজেটে আমরা দেখছি বিভিন্ন খাত ধরে ধরে সরকার বলছে যে সকল খাত রপ্তানিমুখী সেই ধরনের খাতগুলোকে সরকার সহযোগিতা করবে, সেরকম কিছু ডিসিশনও আমরা আসতে দেখেছি। এবং আপনি পর্যটন খাতের সাথে আছেন, সেখানে পর্যটন খাতের ক্ষেত্রে বলা হয়েছে এটি ধীরে ধীরে সৃজনশীল অর্থনীতির আওতায় চলে আসবে বা এই পর্যটনটাকে নিয়ে সৃজনশীল অর্থনীতিকে নিয়ে একসাথে কাজ করবে। এই যে ব্যবসার ক্ষেত্রে সরকারের পরিকল্পনা খুবই, সেই ক্ষেত্রে কতটুকু আসলে আপনার কাছে মনে হয় যে সরকার যে উদারতা দেখাচ্ছে সেটা বাস্তবায়ন হবে? দেখুন, সব সরকারই কিছু না কিছু করতে চায়, কিন্তু আমাদের যে টোটাল সিস্টেম সেটাই চেঞ্জ করতে হবে সবার আগে। যেমন আপনার একটা এক্সাম্পল দিই, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার ভিজিট করেছেন। আমরা একটু সকালে আপনার এখানে আসার আগে আমি কক্সবাজার কেন্দ্রিক অনেকের বিজনেস লিডারের সাথে কথা বললাম। ওখানে কোনো বিজনেস নেতা কথা বলার সুযোগ পায় নাই। ওই গতানুগতিক উনি 11টা সমাবেশ করেছেন, কিন্তু যেখান থেকে কক্সবাজারের একটা বিশাল রেভিনিউ আসবে সেই ব্যবসায়িক নেতাদের কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কী করে জানবেন কোথায় কী? হ্যাঁ, অনেক এমপিরা বলেছেন, কিন্তু ব্যবসায়ীদের প্রবলেম ব্যবসায়ীরা বলবে। তো এই যে উনি কালকে সেই 11:30 বোধহয় পর্যন্ত উনি ছিলেন, 8টার মিটিং, এতগুলো মিটিং উনি করেছেন, পলিটিক্যাল মিটিং, ঠিক আছে, দুইটা ওয়ে। একটা পলিটিক্যাল মিটিংয়ে গিয়েছে, পলিটিক্যাল মিটিংই করুক, ওনার দলের ব্যাপার আছে, ওনার নেতাকর্মীরা আছে, সেটা করুক। কিন্তু উনি যখন ওখানে গিয়েছেন তাহলে ব্যবসায়িক নেতাদের সাথে বসা আমার মনে হয় উচিত ছিল। তাহলে ব্যবসায়ীরা ওনাকে বলতে পারতো কী প্রবলেম কক্সবাজারে আছে। আপনার কক্সবাজারে ঈদ কেন্দ্রিক যে লোডশেডিং হয়েছে, টোটাল কক্সবাজার ব্যবসাটাই শেষ হয়ে গেছে। আপনার ধরেন কক্সবাজারে যে পরিমাণ হয়রানি করা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেই পরিমাণ অবনতি, কক্সবাজারে যে মিনিমাম যাওয়ার, মানে আপনি বলতে চাচ্ছেন যে ব্যবসায়ীদের সাথে যেখানে কক্সবাজার থেকে বড় রেভিনিউ আসার কথা, সেখানে প্রধানমন্ত্রী তাদের সাথে কোনো কথাবার্তা বলেননি, শুধু দলীয় নেতা কর্মীদের সাথে বলেছেন? না, ওনার দোষ নাই, এই স্ট্রাকচারটা কেউ না কেউ করেছে, ওনার শিডিউলটা কেউ না কেউ করেছে। কথা হয়েছে যে এই এত বড় একটা জেলা যেটা কিনা পর্যটনের হাব বলি আমরা বাংলাদেশে, যেটা সরকার চাচ্ছে পর্যটন কেন্দ্রিক আমাদের রেভিনিউটা উঠে আসুক, সেখানে তো ব্যবসায়ীদের কথা শুনতে হবে। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা গভর্নমেন্টের ক্ষেত্রে দেখবেন যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক একটা ব্যারিয়ার করে রাখে, নির্দিষ্ট কিছু সুবিধাবাদী লোকগুলাই ওনার কাছে যেতে পারে। নির্দিষ্ট সুবিধাবাদী চাটুকার তেলবাজ ওনার আশেপাশে, যে কোনো গভর্নমেন্টের আশেপাশে থাকে, সেইখান থেকে বেরিয়ে আসতে হবে। আমার মনে হচ্ছে যে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব চেষ্টা করছেন সেই প্রথাটা ভাঙতে। উনি কিন্তু দেখেন প্রোটোকল ভেঙে অনেকের সাথে কথা বলছেন, সব কিছু করছেন। আমার মনে হয় ওনাকে আরও বেশি প্রান্তিক ব্যবসায়ীদের সাথে বসা উচিত। উনি যদি প্রবলেমগুলো সিরিয়াসলি জানে, যেমন আমাদের অর্থমন্ত্রী মহোদয় কিন্তু বসেছেন এই প্রথমবারের মতো আমাদের মতো একটা ছোট সমিতির সাথে অর্থমন্ত্রী মহোদয় 3বার বসেছেন, তার মানে আসার কথা আছে। কিন্তু উনি কতটুকু পারবেন এই আমলাতন্ত্রের দৌরাত্ম্য, আমলাতন্ত্রের যে লাল ফিতা, এটা কতটুকু ভাঙতে পারবেন এটা সময় বলে দিন। দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বড় একটি অংশ এখন গভীর আর্থিক ঝুঁকিতে। আর্থিক বিভাগের সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে 122টি প্রতিষ্ঠানের মধ্যে প্রায়
81% মাঝারি ও উচ্চ ঝুঁকিতে রয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি, পরিবহন সহ জনগুরুত্বপূর্ণ খাতে ডেসকো, ব্যাপেস্ক, তিতাস গ্যাস, বিমান বাংলাদেশ ও বিআরটিসির মতো প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য। অর্থ বিভাগের 2026-27 থেকে 2028-29 অর্থ বছরের মধ্যমেয়াদী অর্থনৈতিক নীতি বিবৃতিতে উঠে এসেছে উদ্বেগজনক এই চিত্র। মূল্যায়নে দেখা গেছে 122টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও সংস্থার মোট ঋণের দাঁড়িয়েছে 8,33,000 কোটি টাকা। সবচেয়ে ঝুঁকিতে আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সংস্থাটির আর্থিক ঝুঁকি স্কোর 5 এর মধ্যে 4.83%। এছাড়া ডেসকো, ডিপিডিসি, বাপেক্স, তিতাস গ্যাস, যমুনা ওয়েল, বিমান বাংলাদেশ ও বিআরটিসির মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে উচ্চ ঝুঁকিতে দেখানো হয়েছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবল, দুর্বল ব্যবস্থাপনা, রাজনৈতিক প্রভাব ও বাণিজ্যিকভাবে অকার্যকর পরিচালনাই এইসব প্রতিষ্ঠানের লোকসানের বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি অর্থ বিভাগের একটি প্রতিবেদন আমরা দেখে নিলাম। আবার একটু আলোচনায় ফিরছি। আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আবার স্বাগত জানাচ্ছি। জি, আমরা আমলাতন্ত্রের ব্রেকের আগে আমলাতন্ত্র নিয়ে শেষ করেছি, কিন্তু এর পরের যেই সাবজেক্ট উঠে এসেছে সেটি আসলে দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যেগুলো খুবই ঝুঁকিতে আছে, বিশেষ করে একটা উচ্চ ঋণের ঝুঁকি, বেশি জনবল। আপনি নিশ্চয় প্রতিবেদনটি দেখছিলেন, মন্তব্যটা কি করবেন? জি দেখুন, আমি একটা অভিজ্ঞতার কথা বলি। আমি 2002 থেকে বেশ কিছুদিন আমি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বেসরকারি পার্টনারশিপে একটি প্রতিষ্ঠানের অ্যাডিশনাল এমডি ছিলাম। তো আমরা দেখেছি বিসিআইসির অধীনে, তো সেইখানে 1,300 এক সময় এমপ্লয়ি ছিল। সেই প্রতিষ্ঠানটা আজ পর্যন্ত বন্ধ। মালিক পক্ষ কোনোভাবেই ওই বিসিআইসির সাথে দেন দরবার করে আজ পর্যন্ত প্রবলেম সলভ করতে পারে নাই। তো এই যে বিসিআইসির মাধ্যমে হোক, আরও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে যেই পরিমাণ ভর্তুকি সরকারকে প্রতি বছর দেয়া লাগে, রাষ্ট্র তো ব্যবসা করার দরকার নাই। কিছু জায়গায় রাষ্ট্র কন্ট্রোল করবে, যেখানে ভোগ্যপণ্য, যেখানে সাধারণ মানুষের একটা আনহেলদি কম্পিটিশন থাকতে পারে, সেখানে রাষ্ট্র হয়তো ব্যালেন্স করবে। কিন্তু আপনি দেখেন যে এই যে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ আমাদের করের টাকা দিয়ে আপনি বেসরকারি রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো লস দিয়ে আসছে, সেটা এখন পর্যন্ত কোনো ডিসিশন কোনো শক্তিশালী সরকার নিতে পারে নাই। আমার ওইখানে কিন্তু দুর্নীতি, ট্রেড ইউনিয়ন নেতারা এবং দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা এবং সবাই মিলে একটা লুটের স্বর্গরাজ্য। কোনো ব্যবসা কিন্তু রাষ্ট্রায়ত্ত ভালোভাবে চালাতে পারে নাই। রাষ্ট্রীয় চিনিকল বলেন, রাষ্ট্রীয় ম্যাচ ইন্ডাস্ট্রিজ বলেন, রাষ্ট্রীয় যত পাট বলেন, পাট তো বেসরকারিভাবে ভালো করছে না। আপনি বেসরকারি বড় বড় ব্যবসায়ীরা এক্সপোর্ট খুব ভালো করছে, আপনি রাষ্ট্রীয় পাটকল চালায় তো আপনি কত বছর লস দিবেন? সমাধান কি তাহলে বেসরকারি? সমাধান অবশ্যই এই সরকারের উচিত ইমিডিয়েটলি বেসরকারিকরণ করা। সরকার ব্যবসা করবে, কোনটা করবে? ধরেন এলপিজি করতে পারে, এলপিজি অকার্যকর করে রাখা হয়েছে। এই এলপিজি বেসরকারি খাতে ছেড়ে দিয়ে ওরা আমাদেরকে লুণ্ঠন করছে। সেই এলপিজি যেটা ভোগ্যপণ্য, এটা আমাদের এসেনশিয়াল প্রোডাক্ট। আরেকটা বিষয়ে আপনাকে আমি বলি, সরকার বলেন, কিছু বলতে চাচ্ছিলেন? শেষের দিকে আছে। আমরা চাই সরকার রাষ্ট্রায়ত্ত যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো অবিলম্বে ছেড়ে দিয়ে এই ভর্তুকি বন্ধ করা। জি অবশ্যই, আপনি বলছিলেন, আমরাও মনে করি সরকার ব্যাপারটি দেখবে, বিশেষ করে এইভাবে যে লোকসান, সেই লোকসান কাটবে, বেসরকারি খাতে এগুলো দিবে, কারণ ভারত তাই করছে। জি, অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, আমাদের সাথে ছিলেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। এই ছিল আজকের আয়োজনে। একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। ব্যবসা বাণিজ্যের নানা খবর দেখতে চোখ রাখুন চ্যানেল 1-এ। যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে।